A good time to all of you. I would like to introduce myself in front of for you. My name is M. Abdul Alif Naran. I'm from Thakurgaon, but I am a student of Dhaka University. The name of my college is Thakurgaon Government College. I want to be a freelancer in the future. I'm the son of MD Sultan and Miss Arju Akhtar. My father name is MD Sultan and my mother name is Arju Akhtar. My father is an businessman and my mother is an home worker. We are seven members in our happy family. I have one brother and two sisters. My grandparents are alive. My favorite game is football. I like reading book and watching cartoon in my free time. That's all about. গুড ভাইয়া, খুব সুন্দর করে করছেন। এইভাবে বলতে বলতে মুখের জড়তাটা কেটে যাবে। ঠিক আছে, আলোচনা করছে সেটা কি সবাই ক্লিয়ার? সবাই কি পারবেন? জি, ক্লিয়ার। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা ফার্স্টে আলোচনা করব কিছু কোয়েশ্চেন নিয়ে। আমি হচ্ছে প্রতি উইকে 5টা করে কোয়েশ্চেন দিয়ে দিব। এখন আমি কোয়েশ্চেন গুলো যখন রেডি করছি তখন আমার মাথায় আসলো যে আমি তাদেরকে কোয়েশ্চেন গুলো দিয়ে দিলে তারা আনসার গুলো কোথায় পাবে। হয়তো বা তারা এখন সেন্টেন্স মেকিং অনেকেই পারবে, অনেকেই হতে পারবে না। এটা নিয়ে হচ্ছে তাদের একটু কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি সবার কথা চিন্তা করে আমি কোয়েশ্চেন গুলার আনসার গুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে প্রতি উইকে আমি 5টা করে দিব। আপনারা প্রতিদিন এগুলো পড়বেন, দরকার হলে মুখস্থ করে ফেলবেন, পড়তে পড়তে গলা শুকাই ফেলবেন, পানি খাবেন, আবার পড়বেন, মানে বারবার প্র্যাকটিস করবেন। আপনারা দেখেন, যদি এই 5-10টা কোয়েশ্চেনকে বারবার রিভাইজ দেন, বারবার পড়েন, তখন দেখা যাবে কি জানেন, আপনারা যখন হচ্ছে অন্য একটা টপিক নিয়ে যখন আলোচনা করতে যাবেন, বলতে যাবেন, অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। তামান্না জানে ফার্স্টে যখন আমরা ইংলিশ প্র্যাকটিস করা শুরু করি তখন হচ্ছে আমরা একটা পেজ নিয়ে পড়েছিলাম। মিনিমাম হচ্ছে যে 1 মাসের মতো, তার থেকেও বেশি সময় আমরা ওই পেজটাকে প্র্যাকটিস করতাম। ওটার মধ্যে কিছু কোয়েশ্চেন ছিল, ও আমাকে করতো, আমি ওকে করতাম, মানে আমরা শুধু ওইটাই করে। পর ও আমাকে বললো যে আমরা একটা বারবার কেন প্র্যাকটিস করবো। আমি বললাম যে এটা যদি আমরা বারবার প্র্যাকটিস করি, এটা আমাদের মেমোরিতে সেট হয়ে গেলে, একটা লাইন যদি আমরা তৈরি করতে, একটা লাইন যদি এখান থেকে ভালো করে মাথায় সেট করে পড়ি, 10টা লাইন অটোমেটিকলি তৈরি করতে পারবো। তাই তেমন না, এরকম আমরা প্র্যাকটিস করছি না ফার্স্টে? হ্যাঁ। আচ্ছা, তো এই কোয়েশ্চেনের ইয়াগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। দেখেন কতগুলা শীট শেয়ার করবো, আপনারা কতগুলা করবেন। আমি অনেকগুলো শীট তৈরি করতে, গান এবং সুর। ডু ইউ লাইক সংস? তুমি কি গান পছন্দ করো? তো এখন হচ্ছে ইউজুয়ালি আমরা বলতে পারি ইয়েস, আই লাইক মিউজিক ভেরি মাচ। আমি কি গান অনেক পছন্দ করি। এখন যদি বলি হোয়াট শর্ট অফ টোন ডু ইউ লাইক, তুমি কি ধরনের সুর পছন্দ করো? এখন আমরা বলতে পারি আই লাইক রোমান্টিক সং, motivational song, Islamic tone, motivation such as like classical tone, etc. আমরা এক একজন এক একটা কথা বলতে পারি। কারো ক্লাসিক গানগুলো ভালো লাগে, কারো হচ্ছে ডিজে গানগুলো ভালো লাগে, কারো রোমান্টিক সং গুলো ভালো লাগে। তো এটা এখানে হচ্ছে শর্ট, শর্ট মানে হচ্ছে ধরন। হোয়াট শর্ট অফ টোন ডু ইউ লাইক, তুমি কি ধরনের ইয়াগুলাকে, টোন গুলাকে পছন্দ করে থাকো? আই লাইক সফট অ্যান্ড রোমান্টিক সংস, আমি হচ্ছে যে নরম অথবা নরম মানে হচ্ছে যে খুবই স্মুথ টাইপের কতগুলো গান আছে না, একদম মিউজিক টিউজিক কম থাকে, শুনতে খুব ভালো লাগে, এই ধরনের রোমান্টিক সং এর কথা বলছে। হোয়াই ডু ইউ এনজয় সাচ টোন, তুমি কি এই ধরনের টোন গুলো শুনতে কি মানে ভালো ফিল করো, এনজয় অনুভব করো, আনন্দ অনুভব করো? বিকজ ইটস মি ইটস মেক ফিল ক্লাম এন্ড হ্যাপি। দ্য ইফেক্ট অফ সংস অন ইউর মাইন্ড, এটা হচ্ছে আমাদের মনের মধ্যে কি ধরনের প্রভাব ফেলে। মিউজিক হেল্প মি রিল্যাক্স অ্যান্ড রিমুভ স্ট্রেস, অর্থাৎ এটা আমাকে কি করে, শান্ত করে। স্ট্রেস মানে হচ্ছে যে ক্লান্তি দূর করে। অথবা আমি নিজে ভাবে এক্সপ্লেন করে হয় না, লিসেনিং এন কাইন্ড অফ মিউজিক দিস টাইম আই ফিল ভেরি রিল্যাক্স অ্যান্ড রিমুভ স্ট্রেস অ্যান্ড রিমুভ মাই মনোটোনি, অর্থাৎ হচ্ছে আমার একদমইটা দূর হয়, আমার মাইন্ডটা একটু ইয়া লাগে, শান্ত লাগে। মানে হচ্ছে যে গিয়ে আমরা হচ্ছে যে ক্লান্তি ভাবটা দূর হয় যখন আমরা গান শুনি। ঠিক আছে, তাহলে এখন আমরা সং সম্পর্কে তো বুঝতে পেরেছি, সং এর কোয়েশ্চেন গুলো কিরকম হবে, আনসার গুলো কিরকম হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে, যে আমি একটু বুঝতেছি না, আমাকে একটা বুঝাই দেন। না। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে কেরিয়ার গোল। হোয়াট ইজ ইউর ক্যারিয়ার গোল, মানে হচ্ছে আমাদের ভবিষ্যতের আমাদের পরিকল্পনাটা কি? আই ওয়ান্ট টু বি এ টিচার, মানে কেউ বলতে পারেন যে আমি টিচার হতে চাচ্ছি। তারপর হচ্ছে যে কেউ, যার যার ইচ্ছা, আপনারা যে যেটাই ইচ্ছা করে সেটা। এখন আমি একটু সুন্দর করে আমার নিজের মতো করে এক্সপ্লেইন করে, আই আই ওয়ান্ট টু বি এ টিচার, সরি, আই ওয়ান্ট টু বি এ গুড ট্রেনার, দ্যাটস ওয়াই আই এম প্রিপারেশন মাই সেলফ। আমি স্টাডি ডেইলি অ্যান্ড মাই ওয়ার্কিং
working situation is better than before. Consequently, I want to be a good trainer in my future. মানে আমি বললাম যে আমার একটা গোলস নিয়ে বললাম যে আমি ফিউচার একজন ভালো ট্রেনার হতে চাচ্ছি। আমি প্রতিদিন কি করি, প্র্যাকটিস করি, আমার কাজের ধরন আগের থেকেও ভালো। ফাইনালি কি আমি ফিউচারে একজন কি ট্রেনার হতে চাচ্ছি। আই ওয়ান্ট টু বি গুড ট্রেনার অ্যান্ড মোটিভেশনাল স্পিকার ইন মাই ফিউচার। মানে হচ্ছে আমার ভবিষ্যতে আমি একজন কি মোটিভেশনাল স্পিকার। মানে হচ্ছে ধরুন এখন আমি যে আপনাদের কথাগুলো বলতেছি যে আপনারা এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, এই ধরনের কথাগুলোকে মোটিভেশন বলে। ঠিক আছে। এটা তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে যে হোয়াই ডিড ইউ চুজ দ্য গোলস। তুমি কি ধরনের লক্ষ্যকে পছন্দ করো। বিকম আই লাভ ইট টিচিং অ্যান্ড হেল্পিং স্টুডেন্ট। অর্থাৎ আমি টিচিং অর্থাৎ শিক্ষা দেওয়া গুলোকে পছন্দ করি, অ্যান্ড হেল্পিং স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে সাহায্য করতে কি পছন্দ করি। অথবা আপনাদের যে যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনারা কথা বলতে পারবেন। তারপর হাউ উইল ইট সাপোর্ট ইউর ফিউচার। এটা আপনার ভবিষ্যতে কি ধরনের সাপোর্ট করবে, কি ধরনের প্রভাব ফেলবে অথবা ইয়া করবে আর কি। আই উইল সাপোর্ট মাই ফিউচার বাই গিভিং মি স্কিলস অ্যান্ড কনফিডেন্স। এটা হচ্ছে আমার ভবিষ্যতে আমার উপরে কি প্রভাব ফেলবে, আমি স্কিল তৈরি করতে পারবো, কনফিডেন্স অভিজ্ঞতা হতে পারবো। আই নিড টু সাকসেস ইন মাই ক্যারিয়ার অ্যান্ড এ পার্সোনাল লাইফ। আমার কি ব্যক্তিগত জীবনে আমাকে উন্নতি করতে কি এটা সাহায্য করবে। ঠিক আছে। হোয়াট ক্যান ইউ ডু ইউর ফিউচার কান্ট্রি থটস দিস। মানে হচ্ছে এটা হচ্ছে যে আপনার আপনার দেশের জন্য ভবিষ্যতে কি ধরনের প্রভাব অথবা ইয়া ফেলতে পারে। আই ক্যান টিচ চিলড্রেন মেক্স দ্যাম গুড সিটিজেন। অর্থাৎ হচ্ছে যে আমি আমি শিক্ষা দিতে চাই কাদেরকে, বাচ্চাদেরকে তৈরি করতে চাই একজন ভালো নাগরিক হিসেবে। তাহলে হচ্ছে যে আমাদের ফিউচার প্ল্যানটা এক একজনের এক একটা হতে পারে। কেউ এখানে বলতে পারে আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ গুড লার্নার। এক একজন এক একটা বলতে পারে, যার থেকে যেটা ভালো লাগে। তাহলে কি আমরা কেরিয়ারটা বুঝতে পেরেছি, আমাদের ধরেন হচ্ছে লাইফের উদ্দেশ্য সম্পর্কে কি ধরনের কোয়েশ্চেন গুলো মানুষ আমাদেরকে করতে পারে, আর আমরা তাদেরকে কিভাবে সেটাকে ইয়া করতে পারি, রেসপন্স করতে পারি। এম আই টু ক্লিয়ার এভরিবডি? Yes. ইয়েস, আই হোপ দ্যাটস এভরিবডি ক্যাচ ইট। ওকে। প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে যে উপস্থাপন করা, অথবা ধরেন আমাদেরকে কেউ কোনো একটা কিছু দিয়েছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। হোয়াট ইজ দ্য বেস্ট প্রেজেন্ট ইউ হ্যাভ এ রিসিভড। অর্থাৎ তুমি যে ইয়াগুলা গিফট গুলা পেয়েছো সেটার মধ্যে কোনটা সব থেকে কি ভালো ছিল অথবা বেস্ট ছিল। দ্য বেস্ট প্রেজেন্ট আই রিসিভ ওয়াজ এ ল্যাপটপ। মানে হচ্ছে যে আমার কাছে কি আমি একটা ভালো গিফট যেটা পেয়েছি সেটা ছিল ল্যাপটপ। ইটস হেল্প মি, এটা আমাকে সাহায্য করেছিল উইথ মাই স্টাডি অ্যান্ড অ্যালাউ মি লার্ন নিউ স্কিল অনলাইন। এটা আমার লেখাপড়ায় আমাকে সাহায্য করেছিল এবং অনলাইনে আমাকে একটা স্কিল শেখার ক্ষেত্রে এটা কি আমাকে সাহায্য করেছিল। তাহলে কি আমরা বুঝতে পেরেছি এখানে প্রেজেন্ট মানে বোঝাচ্ছে গিফট, একটা গিফটকে বোঝাচ্ছে উপস্থাপন। মানে তোমাকে ভালো একটা যে গিফট, তুমি যে একটা ভালো গিফট পেয়েছো সেটা কোনটা ছিল। তো আমি এখানে আমার মতো করে এক্সপ্লেন করেছিলাম, আপনারা আপনাদের মতো করে এক্সপ্লেন করেছি বলবেন। আপনারা বলতে পারেন আই হ্যাভ রিসিভড ওয়াজ এ এক্সপেন্সিভ মোবাইল ওয়াচ। মানে এক একজন এক একটা কথা বলতে পারেন, যার যেটা ইচ্ছা। ঠিক আছে। তারপর হচ্ছে হু গিভ ইউ দ্য প্রেজেন্ট। হু গেভ ইউ দ্য প্রেজেন্ট, এটা তোমাকে মানে কে দিয়েছে আর কি। মাই মাদার গেভ মি দ্য প্রেজেন্ট। অর্থাৎ আমার মা আমাকে কি কি করেছিল, গিফটটা দিয়েছিল। হোয়াই ইজ দ্য প্রেজেন্ট স্পেশাল টু ইউ। এটা কেন তোমার জন্য মানে হচ্ছে যে বিশেষ অথবা ভালো কেন তোমার জন্য মনে হয়। ইট ইজ স্পেশাল বিকজ ইট ওয়াজ এ সারপ্রাইজ অন মাই বার্থডে। এটা আমার কাছে খুবই আকর্ষণীয় কারণ এটা আমার জন্মদিনে আমি কি সারপ্রাইজ হিসেবে পেয়েছি। ডু ইউ নো, তুমি কি জানো দ্য ব্র্যান্ড অফ দ্য প্রেজেন্ট এটার ব্র্যান্ডটা কি, এটা এটা কোন ধরনের ব্র্যান্ড। ইয়েস, দ্য ল্যাপটপ ওয়াজ এইচপি ব্র্যান্ড। হ্যাঁ আমি জানি এটা হচ্ছে যে এসপি ব্র্যান্ডের একটা কি ল্যাপটপ। তাহলে কি আমরা বুঝতে পেরেছি অথবা আমাদেরকে আমি এখানে দেখেন অনলি একটা জিনিস নিয়ে কথা বলছি যে ল্যাপটপ। আপনারা এখানে সবকিছু ঠিক রাখবেন, শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দিবেন। আপনারা এখানে টিভি বলবেন, ফ্রিজের কথা বলবেন, কারের কথা বলবেন, বাড়ির কথা বলবেন, শার্ট প্যান্ট লুঙ্গি প্যান্ট জামা কাপড় সালোয়ার কামিজ যা আছে সবগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস প্র্যাকটিস করেন এটা মেমোরিতে সেট থাকবে। আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে একটা লিখছি, আপনারা এখান থেকে কমপক্ষে 15-20টা আইটেম দিয়ে আপনারা এটা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে কি আপনারা শিখবেন। তাহলে কি বুঝতে পেরেছেন প্রেজেন্টটা মানে কি, এটা হচ্ছে এখানে গিফট। ঠিক আছে। আমরা দেখবো যে অনেক ওয়ার্ড আছে যেগুলা হচ্ছে যে অর্থ আলাদা থাকে। ঠিক আছে। এক একটা ওয়ার্ডের মানে হচ্ছে শব্দগুলো ধরেন এখানে প্রেজেন্ট মানে বলছে আমরা, আপু কি বলতেছে প্রেজেন্ট এতদিন শুনে আনছি, এটা হচ্ছে যে বর্তমান কি, এখন উনি যে বলতেছে গিফট বলতেছে, বললাম না একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে। ঠিক আছে। ওকে, এভরিবডি ক্লিয়ার? Yes. আচ্ছা। তারপর এখানে হচ্ছে যে ফুড প্লেস।
হুইচ ইউর ফেভারিট ফুড প্লেস, তোমার হচ্ছে যে পছন্দের খাবার প্লেস কোনটি? মাই ফেভারিট ফুড প্লেস ইজ কেএফসি। হোয়াট আর দ্য স্পেশালিস্ট অফ দ্য প্লেস, মানে হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব কি আছে, তবে এখানে কি ধরনের আছে? দ্য মেক টেস্টি ফ্রাইড চিকেনস অ্যান্ড বার্গার, এখানে কি আছে? এখানে আছে যে চিকেন আছে, প্রায় মুরগিগুলো আছে, এবং বার্গারের জন্য এই জায়গাটা কি মানে একটু বেশি স্পেশাল, বুঝছো? হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন যাও? আই গো দেয়ার ওয়ান্স এ মান্থ, অর্থাৎ আমি মাসে সেখানে কয়বার যাই? একবার যাই। উইথ ওম ডু ইউ লাইক গো, ডু ইউ, হ্যাঁ সরি, উইথ ওম ডু ইউ লাইক টু গো, মানে কার সাথে যেতে সেখানে পছন্দ করো? আই লাইক টু হেয়ার উইথ মাই, এখানে কি লিখছে, বুড়িস লিখছে, কি লিখলাম, হ্যাঁ। অথবা আপনি যেখানে বলছেন আই লাইক টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি, মাই ব্রাদার, মাই চিল্ডার, মাই কাজিন, এভরিথিং, যে যেটা ভালো লাগে সেটা বলুন। এখন তাহলে আমরা বুঝতে পেরেছি আপনারা এখানের মধ্যে এই ফুড প্লেসের মধ্যে কি দিবেন, আপনারা এখানে হসপিটাল অ্যাড করবেন, স্কুল অ্যাড করবেন, আপনাদের পছন্দের কান্ট্রিগুলো অ্যাড করবেন, তারপর হচ্ছে যে রেস্টুরেন্ট, যার যেটা ভালো লাগে কমপক্ষে 10-15টা জিনিস অ্যাড করে প্র্যাকটিস করবেন। তখন দেখবেন যে আপনাদের কোথায় গেলে যখন ইংলিশে প্রেজেন্টেশন করবেন মানে ইজিলি আপনারা কথা বলতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে আমরা হচ্ছে বন্ডিং। বন্ডিং মানে কি? সম্পর্ক। ডু ইউ বিলিভ ইন বন্ডিং উইথ আদার, আপনি কি সম্পর্কগুলোকে বিশ্বাস করেন? একে অন্যের সাথে যে একটা সম্পর্ক আছে সেটা কি বিশ্বাস করেন? ইয়েস, আই বিলিভ ইন বন্ডিং উইথ আদার বিকজ স্ট্রং রিলেশনশিপ মেক লাইফ মোর মিনিংফুল, অর্থাৎ হ্যাঁ আমি হচ্ছে যে সম্পর্ককে বিশ্বাস করি, একে অন্যের সাথে ভালো একটা সম্পর্ক হলে আমাদের জীবনটা একটা কি উদ্দেশ্যফুল হয়। গুড বন্ডিং অলওয়েজ অলওয়েজ আস টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ভালো একটা বন্ডিং আমাদের কি বুঝতে সাহায্য করে। সাপোর্ট অ্যান্ড গ্রো উইথ ইচ আদার, একে অন্যের সাথে সম্পর্কটাকে কি ধরে রাখতে সেটা সাহায্য করে। তাহলে কি আমরা কি বিশ্বাস করি একজন মানুষ আরেকটা মানুষের সাথে সম্পর্ক হওয়াটা আমরা কি বিশ্বাস করি? হ্যালো। হ্যাঁ। ইয়েস। হাউ ইজ হ্যাঁ, বিশ্বাস বন্ডিং করি। হেল্পফুল, এই বন্ডিংটা আমাদেরকে কিভাবে হেল্প করে? বন্ডিং হেল্প আস ফিল বেটার এন্ড শেয়ার প্রবলেম, অর্থাৎ আমরা যখন মানুষের সাথে বন্ডিংটা রাখি তখন আমরা হচ্ছে কি আমরা ভালো কিছু ফিল করি, এখন আমাদের প্রবলেম গুলা কি তাদের সাথে শেয়ার করলে সেটা ইজিলি আমরা কি করতে পারি? সলভ করতে পারি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট বন্ডিং, অর্থাৎ হচ্ছে কি আপনি ছোট মানুষের সাথে যে ছোটবেলার বন্ধুত্ব অথবা বড়বেলার বন্ধুত্ব কোনটাকে বেশি সাপোর্ট করেন? এখানে আমরা বলতে পারি এখানে চাইল্ডহুড বন্ডিং ইজ এ সিম্পল, অর্থাৎ ছোটবেলার বন্ডিং যে সম্পর্ক অথবা বন্ধুত্ব থাকে সেটা একদম সিম্পলই থাকে। অ্যাডাল্ট বন্ডিং ইজ মোর সিরিয়াস অ্যান্ড ইমোশনাল, অর্থাৎ যখন আমরা প্রাপ্তবয়স হয়ে কারোর সাথে বন্ধুত্ব করি সেটা খুবই ইয়াক হয়, আবেগীয় এবং কি সিরিয়াস হয়। হোয়াট আর দ্য ড্রব্যাক অফ বার্নিং, অর্থাৎ বার্নিং এর পিছনে কি ধরনের অসুবিধা থাকতে পারে? অলদো, যদিও বার্নিং উইথ আদার ইজ ইম্পর্টেন্ট, যদিও বার্নিং একে অন্যের সাথে বার্নিং করাটা গুরুত্বপূর্ণ, ইট ইট ক্যান হ্যাভ সাম ড্রব্যাক, এটার পিছনেও কিছু কি অসুবিধা আছে। ইফ দ্য বন্ড বিকেম দ্য টু ডিপেন্ড, যদি হয় যদি কি বর্নিংটা যদি কারোর উপর ডিপেন্ডশীল হয়ে যায়, ইট মে ইফেক্ট পার্সোনাল ফ্রিডম, এটা কি ব্যক্তিগত স্বাধীনতাকে নষ্ট করে দেয়। সামটাইম মিসআন্ডারস্ট্যান্ডিং আর ইমোশনাল প্ল্যান ক্যান অলসো হ্যাপেন ইন ক্লোজ রিলেশনশিপ, তাহলে কি আমাদের মধ্যে কি ভুল বুঝাবুঝি, ইমোশন আবেগীয় ভাবে কষ্ট ফেলা এবং আমাদের যে ভালো বন্ধুত্ব আছে সেটাকে নষ্ট করে দেয়। কখন নষ্ট করে দেয়? যখন হচ্ছে যে আমাদের বর্নিং এর পিছনে যখন আমরা মানে হচ্ছে একটা মানুষের উপর যখন একঘেয়েমি ডিপেন্ড হয়ে যায়। যেমন হচ্ছে যে আমি আপনাদেরকে বললাম যে আপনারা আমার এখানে জয়েন হয়েছেন, মানে আমি আপনাদেরকে উঠতে বসলে উঠবেন, আপনারা বসতে বললে উঠবেন, তাহলে এটা কি আপনাদের উপর আমার প্রেশার ক্রিয়েট হচ্ছে। একটা সময় আপনারা বিরক্ত হয়ে বলবেন কি দূর, তোমার কথাই আমরা শুনবো না। তো সেজন্য সম্পর্কর ক্ষেত্রে অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদেরকে প্রেশার ক্রিয়েট করাটা ঠিক না, এটা বুঝাইতে চাচ্ছে আর কি। যখন আমরা কারো উপরে কোনো কিছুর উপরে ডিপেন্ড হয়ে যাব তখন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা হবে, ইমোশনাল ভাবে আমরা ভেঙে পড়বো, আমাদের যে ভালো সম্পর্ক থাকবে সেটাও নষ্ট হয়ে যাবে। সো এভরিবডি ক্লিয়ার ইট, এই 5টা টপিক সম্পর্কে সবাই কি স্পষ্ট? ইয়েস, আমি Yeah. ক্লিয়ার। আচ্ছা, বাকি ভাইয়ারা যারা আছেন তারা কি সবাই ক্লিয়ার? জি ইয়েস আপা। আচ্ছা, তাহলে হচ্ছে এই শীটটা আমি আপনাদের সাথে কি গ্রুপে শেয়ার করে দিব। আপনারা কি করবেন কি প্রত্যেকটা টপিকের জন্য যে যতটা মাথায় মাইন্ডে আসে সবকিছু ঠিক থাকবে, শুধু সাবজেক্টটাকে চেঞ্জ করে দিবেন, দিয়ে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে যে সামনের উইকে আমি আপনাদের থেকে দৌড়বো, আমি বলার সাথে সাথে আপনারা বোমের মতো করে বাসটা করতে হবে, মানে খুব স্ট্রিক্টলি বলতে হবে, ঠিক আছে? সবাই পারবে? ওকে। ওকে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো।
আমরা চলে যাই ভোকাবুলারিতে। এখন হচ্ছে আমরা ভোকাবুলারিটা কিভাবে প্র্যাকটিস করবো। সবাই মাইকটা বন্ধ করে রাখেন। রিয়া, মাইকটা বন্ধ করে রাখো। এখন আমরা ভোকাবুলারিটা কিভাবে প্র্যাকটিস করব, হয়তো বা আমি একটা শিট দিয়ে রাখছি। সেরকম ভাবে তোমরা ভালো করে, আপনারা ভালো করে না বোঝার কারণে প্র্যাকটিস করতে অসুবিধা হয়। তো আমি সবাইকে একটু বলে দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন। এগুলোকে একটু বোল্ড করছি, ঠিক আছে? বেশি নিয়ে করলাম নাকি? এটা কি হয়েছে? উম ধরেন এই পেজটা একটু উম, ও একবারে বেশি নিয়ে ফেলছে, তো সেজন্য একদম বেশি বোল্ড হয়ে গেছে, আর একটু কমাই দিই। একদম বেশি হিজিবিজি লাগতেছে। আচ্ছা, একটুকে একটু ছোট করে দিই। এখন একটু মোটামুটি বোঝা যাচ্ছে, ভালো না? আপনার ওয়ার্ড মিনিং গুলো কিভাবে নিবেন, যেমন এখানে আমি একটা পেইড বলছি। পেইড বলার পরে এখানে পেইড শব্দের অর্থ কি? প্রদান করা। তারপর হি পেইড দ্য ইলেকট্রিসিটি বিল অন টাইম, অর্থাৎ সে সময় মতো কি বিদ্যুৎ বিলটা কি প্রদান করেছিল। আপনারা কি করবেন, একটা খাতা নিবেন। একটা খাতা অবশ্যই রাখবেন, এটার মধ্যে আপনারা যে যতটা পারেন, কেউ 3টা পারুক, কেউ 5টা পারুক, সেটা লিখবেন। লিখার পরে পাশে কি লিখবেন? বাংলা ইংলিশটা লিখবেন। এখন যে ইংলিশটা পড়ে বাংলাটা বুঝতে পারবেন না, তার জন্য সে বাংলাটাও লিখে নেবেন। লেখার পরে আপনি সকালবেলার দিকে সেটা একটু পড়বেন। আবার দুপুর পরে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তো কোনো কাজ বিশ্রাম নিতে যাবেন অথবা কোনো কাজ করতে যাবেন, তখন হচ্ছে খাতাটাকে বা হাতে নিয়ে পড়াগুলোকে একটু চোখ বুলাবেন। পড়া 5টা পড়ার দিকে ভালো করে চোখ বুলাবেন। আবার বিকাল বেলার দিকে যখন আপনার কাজটা থাকবে না, ফ্রি থাকবেন, তখন খাতাটাকে সবসময় একটু টেবিলের মধ্যে রেখে দিবেন, খোলা অবস্থায় রেখে দিবেন। তখন খাতাটার দিকে তাকাই আবার কি প্র্যাকটিস করবেন। এভাবে হচ্ছে যে সকালে দুপুরে রাতে 5টা করে প্র্যাকটিস করলে, বারবার প্র্যাকটিস করলে এটা আপনার মেমোরিতে সেট হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার ইংলিশের স্ট্রংটা, বিলটা কতটা মজবুত হয়ে গেছে। আপনি ইংলিশের ইয়াটা ফাউন্ডেশনটা অনেক মজবুত হয়ে গেছে। তার মধ্যে আপনাদেরকে বললাম প্রতিদিন কিন্তু আপনি ইংলিশ না পারেন, বাংলা হলেও গ্রুপের মধ্যে আপনি ছেড়ে বলবেন কি, দিয়ে বলবেন কি, আমি এটা ইংলিশ করতে পারতেছি না, আমাকে এনিওয়ান হেল্প মি। যে কেউ আমাকে এটা ট্রান্সলেট করে দাও, দিবে, কোনো সমস্যা নাই, সবাই দিবে। আমি মাঝে মধ্যে, আমি তো ব্যস্ততার কারণে যাই না, তবে মাঝে মধ্যে যাই আর কি। আর সবাইকে আমি বলে দিচ্ছি, আবারও বলতেছি, আপনার গ্রুপটা খোলা হয়েছে একমাত্র কারণ হচ্ছে যে আমি হচ্ছে যে প্রতিদিন এই যে আপনার ক্লাসের মধ্যে যেরকম এখন শেয়ার করে দিয়েছি লিঙ্কটা, এরকম করেও রাখতে পারতাম। গ্রুপ খোলার একটা কারণ হচ্ছে কি, আপনারা যেহেতু তাড়াতাড়ি আগাইতে পারেন, আপনারা যদি একে অন্যের সাথে যদি কনভার্সনটা করেন, তাহলে আপনারা দ্রুত ইংলিশ কথা বলতে পারবেন, আপনাদের জড়তাটা তাড়াতাড়ি ছুটে যাবে। সেজন্য হচ্ছে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কুইজ দিব, কুইজগুলো সবাই রেসপন্স করবেন, একটা মানুষও বাদ যাবে না, সবাই রেসপন্স করবেন, ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি আমরা কিভাবে ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করব। উইদাউট ভোকাবুলারি ইউ ক্যান নট প্রপারলি স্পোকিং ইংলিশ। ভোকাবুলারি ছাড়া আপনি ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবেন না, কারণ ভোকাবুলারি আপনার যদি শব্দের অর্থটাই না জানেন, আপনি যতই সেন্টেন্স মুখস্থ করেন না কেন, যতই টেন্স জানেন না কেন, টেন্স হচ্ছে যে একটা একটা যখন আমরা লাইন সেন্টেন্স বলবো, সেটা ধারাবাহিকতা, সাবজেক্ট কখন বলবো, সাবজেক্টের পরে কি বলবো, মানে এটা হচ্ছে ধারাবাহিকতা জানার জন্য আমাদের টেন্স জানা দরকার। কখন কি কথা বলবো, মানে কখন আঙ্কেলকে আঙ্কেল বলবো, আন্টিকে আন্টি বলবো, মানে কখন কাকে কি বলবো, কি কোন অবস্থায় কথা বলবো, সেটার জন্য আমাদের টেন্সটা প্রয়োজন। অন্যথায় আমাদের ওয়ার্ড মিনিং না জানলে আমরা প্রপারলি কি করতে পারবো না, উই ক্যান নট মুভ টু ফরওয়ার্ড, আমরা কি করতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। সো সেজন্য হচ্ছে প্রতিদিন প্রতিদিন রুটিন হচ্ছে 3টা অথবা 5টা আমাদেরকে ওয়ার্ড শিখতে হবে। আর এই ওয়ার্ড গুলো একদম ইজি ওয়ার্ড দিয়ে আমি মেক করছি। সামনে হচ্ছে যে আপনাদের এই মাসটা শুধু এগুলো নিয়ে আলোচনা, সামনের মাস থেকে ফ্রিল্যান্সিং রিলেটেড সকল ওয়ার্ড মিনিং, তারপরে হচ্ছে যে বায়ারদের সাথে কিভাবে মিটিং করি, একদম রিয়েল প্র্যাকটিক্যালি। আমার চ্যানেল খুলে, আমার ওয়েবসাইট খুলে আমি নিজে বায়ার সাজবো, আপনারা ক্লায়েন্ট সাজবেন। এখন আপনাদের ফার্স্টে হচ্ছে যে মুখের জড়তাটা দূর করতে হবে। আমি এখন একটা ওয়েবসাইট খুললাম, ওয়েবসাইট খোলার পরে আপনারা ইংলিশে তেমন এখন ধরুন প্রেজেন্টেশন করতে পারতেছেন না, আমি আপনাদেরকে বললাম যে ওয়েবসাইটটা দেখে দেখে আমার কি কি প্রবলেম আছে আপনি বলেন, আপনারা হেজিটেশন বলেন। সেজন্য আগে আপনাদের বেসিকটা ক্লিয়ার হোক, আপনারা বলতে জানেন, আপনাদের মুখের জড়তাটা যাক, তারপর হচ্ছে যে আমরা কি একদম প্র্যাকটিক্যালি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলি, হুম, সেরকম সবগুলো একদম হাতে কলমে ধরে শেখাবো ইনশাল্লাহ। সেটার জন্য আমিই বলতে হবে না, আপনারা যদি বেসিকটা ক্লিয়ার না করেন, ওই অ্যাডভান্স লেভেলের ওগুলা ধরতে পারবেন না, বলতেও পারবেন না। সো
সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি, ইয়েস বুঝতে আপা। পারছি। আচ্ছা, ঠিক আপা আছে। 80টা পর্যন্ত খাতায় লিখছি। লেখার দরকার নাই, লেখার দরকার নাই। আপনি জাস্ট হচ্ছে যে আমি বলি, আজকে ধরেন, আজকে আজকে সকালবেলার দিকে 5টা অথবা 3টা লিখে ফেলবেন, এটা পড়বেন। এতগুলো লেখার দরকার নাই, প্রতিদিনটা প্রতিদিন লিখবেন। আপনি যদি একসাথে অনেকগুলো লিখতে যান তখন কি হবে জানেন? আপনার নিজের কাছে একঘেয়েমি লাগবে, বিরক্ত লাগবে। ঠিক আছে? আর যখন আপনার বই পেয়ে যাবেন তখন হচ্ছে যে আপনাদের এত বেশি কষ্ট হবে না। তাও কিন্তু লিখতে হবে। আপনি যত বেশি লিখবেন, আমাদের ইংলিশ শেখার প্রথমে ইয়ে ছিল লিসেনিং, তারপর রিডিং, এরপর হচ্ছে যে রাইটিং, এগুলা। আপনাকে যত বেশি লিখবেন তত বেশি আপনার কি বানানগুলো শুদ্ধ হবে। সো লিখতে হবে, তবে এত বেশি না। আজকে আপনি 5 পৃষ্ঠা লিখে বলছেন, কালকে লিখতে ইচ্ছা করবে না। সেজন্য আজকে অল্প একটু লেখেন। আপা বইয়ের কথা বললেন, কোন বই এটা? আমি হচ্ছে যে আপনাদের জন্য বই রেডি করতেছি, যেটা হচ্ছে যে আমি বলি বাইরে থেকে যদি আমি আপনাদেরকে বই সাজেস্ট করি, মুনজারিনি কিনলেও 3টা বই কিনতে হবে। সাপিন্স থেকে কিনলেও সেখানে বইয়ের দামটা বেশি। অনলাইন খরচ নিয়ে আপনার 1800-1900 টাকা পড়ে যাবে। আমি যখন কিনছি আর 2 বছর আগে, তখন আমি 1000 টাকা খরচ গেছিল। আর আমার ফ্রেন্ড তামান্নারা যখন কিনছে তখন দুইটা অর্ডার করার কারণে ডিসকাউন্ট পাইছে। এরপরে হচ্ছে যে আমার একটা স্যার আর কি, উনি আমাকে জিজ্ঞেস করলেন, ওনার কাছে আমি হচ্ছে যে ইংলিশ কন্টেন্ট ক্রিয়েট করা শিখছি। তো উনি আমাকে বললেন যে উনি আমাকে মানে বলছিল আর কি, ওনার বাইরের সাথে কাজ করার জন্য, ইংলিশ ভয়েস দেওয়ার জন্য। আমি রাজি হয়নি, উনি আমাকে কম স্যালারিতে হায়ার করতে চাইছিল। তারপর আমাকে বললো যে ইংলিশ কিভাবে শিখবে না শিখবে। পর আমি বইয়ের কথা বলছি, আমার বইটা ছবি তুলে দেওয়ার পরে উনি বলছেন নাকি খুব হাই প্রাইস, নাকি 1600 টাকা চাচ্ছে। এখন দাম বেড়ে গেছে, 6-7 মাস আগের কথা। এখন তো মনে হয় আরো বাড়ছে অনলাইন খরচ সরকারে। আর যদি ইংলিশ থেরাপি কিনতে বলি, সেক্ষেত্রে আপনার 4টা বই কিনতে হবে। 4টা বই আপনার 2000 টাকা। এরপরে হচ্ছে যে আপনার অনলাইন খরচ নিয়ে বেশি। তো এতগুলো বই করবো না, আপনাদের জন্য একটা বইয়ের ব্যবস্থা করতেছি যেখানে এভরিথিং সবকিছু থাকবে। যে 4টা বই 5টা বই আমি বইগুলো সব কিনছি, ঘাটিঘুটি দেখছি। ধরেন হচ্ছে যে আপনার এখানে ওয়ার্ড মিনিং লাগবে যে 100টা, ওরা সেখানে 2000টা ওয়ার্ড মিনিং দিয়ে দিছে। কোনো মানুষের পক্ষে কি এতগুলো ওয়ার্ড মিনিং জানা পড়া সম্ভব? সম্ভব না। মানে ওরা হচ্ছে যে আমি বদনাম করব না, ওরা দিয়ে হচ্ছে যে গিয়ে বইগুলা বাড়াইছে আর কি। মানে এতগুলা বই কিনতে হবে। যেমন তামান্না জানে, তামান্না তুমি কিনছো না থেরাপি, ইংলিশ থেরাপি বই? হ্যালো? হ্যাঁ, 4টা বই কিন্তু হ্যাঁ, ইংলিশ থেরাপি কিন্তু 4টা, সাপিন্সেও ওখানে খাতা নিয়ে হবে। 3টা। তো এতগুলা কিনার আমাদের দরকার নাই আমাদেরকে। হচ্ছে যে একটা বই, সেটা সাজেস্ট করবো, আপনারা সবাই নিয়ে নিতে পারবেন। ডেলিভারি ম্যান দিয়ে সবাই নিয়ে নিতে পারবেন। এখন আজকে হচ্ছে আমরা কি করব, ক্যানকুটের ব্যবহারটা পরে শিখবো। আগে হচ্ছে আমরা ট্রান্সের ব্যবহারটা শিখে বলি। আমার মিটটা কি হয়েছে, মিটটা যদি কেটে যায় আমি আপনাদেরকে আবার লিঙ্ক দিব, ঠিক আছে? ওই লোকটার সাথে আমার কথা বলা দরকার। এটা, এগুলো শেয়ার তো, সেজন্য সমস্যা করে। তো আপনারা ইংলিশ প্র্যাকটিস করতেছেন যে বেশি কঠিন লাগতেছে নাকি একটু ইজি লাগতেছে, কোনটা একটু বলবেন? না, ইজি লাগতেছে। হ্যাঁ, সবার ইজি লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন যদিও একটু কঠিন লাগে, সামনে সামনে দেখবেন যে যখন প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, তখন যেটাই দিব সেটাই একদম দুমসে পারবেন। কোনো সমস্যা হবে না দেখবেন। প্রথম প্রথম একটু কষ্ট হবে। আর সময়টাকে কাজে লাগাবেন। লাইফে সবকিছু করার সময় পাবেন, কিন্তু ওই যে এখন যে সময়টা পাচ্ছেন এটা পাবেন না। তো আজকে আমরা আলোচনা করবো, আমরা নেক্সট প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি যে টেন্স হচ্ছে 3 প্রকার। প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের 4টা করে স্ট্রাকচার থাকে, মোট হচ্ছে 12টা। তো আমরা হচ্ছে আগের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করে ফেলছি। প্রেজেন্ট টেন্সের গঠন, স্ট্রাকচার গুলো সবাই আমরা আই হোপ যে আমরা জানি। এখন আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স নিয়ে। ফার্স্ট টেন্স কি, ফার্স্ট টেন্স কাকে বলে, এভরিথিং নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তাহলে হচ্ছে সিম্পল ফাস্ট টেন্স। সিম্পল ফাস্ট টেন্স কাকে বলে? এমন একটি কাল যা দ্বারা বোঝানো হয় যে কোনো কাজ অতীতে সম্পূর্ণ হয়েছে, নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হয়েছে, তখন সেটাকে কি বলে? ফাস্ট টেন্স বলে। মানে হচ্ছে আগে কোনো একটা কাজ সময়ের মধ্যে হয়ে গেছে, তখন সেটা কি হবে? সিম্পল ফাস্ট টেন্স হবে। তো আমরা এই একটা সাবজেক্ট অথবা একটা সেন্টেন্স যে ফার্স্ট টেন্সে পড়বে সেটা আমরা কিভাবে দেখে বুঝতে পারবো? একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ফার্স্ট ফর্ম হবে। ফার্স্ট ফর্ম মানে কি? সাবজেক্টের সাথে ইডি যোগ হবে।
সাবজেক্টের সাথে ইডি ইডি যোগ হবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তাহলে কি হবে, সেটা সিম্পল কিভাবে হবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। যে কারণে এখানে হচ্ছে যে আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, আমি গতকাল কি দেখেছিলাম, সিনেমা দেখেছিলাম। তাহলে হচ্ছে যে আগামীকাল দেখেছিলাম, এটা কিন্তু দেখে ফেলছি। তাহলে এটা আগামীকাল, আমি মুভিটা কি করছিলাম, দেখেছিলাম, এটা আগামীকাল দেখা হয়ে গেছে। তাহলে এটার সাথে কি আজকের কোনো কি কানেক্ট নাই, এটা আমরা আগেই দেখে ফেলছি মুভিটা। তাহলে আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, আমি কি আগামীকাল মুভিটা দেখে ফেলেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট অতীত হয়ে গেছে। এটা কালকে দেখে ফেলছি, মানে এটা হচ্ছে কি আমাদের কাছে অতীত। তো হচ্ছে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াচড হচ্ছে কি ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি বুঝতে পারছি, একটা ফার্স্ট টেন্স দেখলে আমরা কিভাবে বুঝবো, ভার্বের সাথে ইডি যোগ হবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। কাজটি অতীতে হয়েছে, যেমন ওয়াস্ট, ওয়াস্ট অর্থ কি দেখা, এটা দেখে ফেলছি, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে হচ্ছে যে অতীতকালে, অতীত, কাজটি অতীতে শেষ হয়ে গিয়েছে, কাজটি অতীতে হয়েছে, তাহলে সেটা হবে ফার্স্ট টেন্স। আই ওয়ান্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে কি আমি কি স্কুলে চলে গেছি, এখন আমি শেষ, স্কুলে যাওয়াটা আমার শেষ। আই আই ওয়েন্ট টু, সরি, শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে এখানে ওয়েন্টটা কি, ওয়েন্টটা হচ্ছে যে গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আমরা জানি গো, গন, এগুলো হচ্ছে কি, গো হচ্ছে কি প্রেজেন্ট, আর ওয়েন্ট হচ্ছে কি, সেটা হচ্ছে যে ফার্স্ট। তাহলে হচ্ছে গো এর ফার্স্ট ফর্ম কি হচ্ছে ওয়েন্ট। তবে শি ওয়ান্ট টু স্কুল, সে স্কুলে কি গিয়েছিল। দে প্লেড ফুটবল লাস্ট উইক, তারা গতকাল কি করেছিল, তারা গত সপ্তাহে কি করেছিল, ফুটবল খেলেছিল। এটা কি গত সপ্তাহ, সেটা চলে গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে দে হচ্ছে সাবজেক্ট আর প্লেড হচ্ছে কি ফার্স্ট ফর্ম। আমরা তাহলে বুঝতে পেরেছি ফার্স্ট টেন্স কাকে বলে, অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে ফার্স্ট টেন্স। এটার আমরা ব্যবহারটা কিভাবে শিখবো, আমরা অতীতে নির্দিষ্ট সময়ে কাজ হয়ে বুঝাতে বুঝে, যেমন হচ্ছে যে আই মিট হিম লাস্ট ইয়ার, অর্থাৎ আমি তার সাথে কি গত বছর দেখেছিলাম, আমি তাকে কি গত বছর দেখেছিলাম, এটা কি নির্দিষ্ট একটা সময় বুঝাচ্ছে। তারপর অভ্যাসগত কোনো কাজকে বুঝলে, হি অলওয়েজ ওয়াকড টু স্কুল, ওয়াকড মানে কি হেঁটে যাওয়া, হি অলওয়েজ ওয়াক টু স্কুল, সে সবসময় কি স্কুলে হেঁটে যায়। তাহলে এগুলো হচ্ছে অভ্যাসগত কোনো কাজকে, সময়ের মধ্যে কোনো কাজকে বুঝালে সেটা কি হবে, সেটা ফার্স্ট টেন্স হবে। তাহলে ফার্স্ট টেন্স কাকে বলে, ফার্স্ট টেন্স এমন একটি টেন্স অথবা কাল যা অতীতে হয়ে গেছে, নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে হয়ে গেছে। এখন সেটা দেখলে আমরা কিভাবে বুঝবো, সেটা সেখানে নির্দিষ্ট সময় থাকবে, অভ্যাসগত কিছু বুঝাবে। এখন একটা সেন্টেন্স তো সময়গত, অভ্যাসগত, এগুলো মনে রাখবে কিভাবে, দেখে কিভাবে বুঝবে, সোজা একটা গঠনের স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, ভার্বের সাথে ফার্স্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তাহলে কি আমরা সবাইকে ক্লিয়ার, পাস্ট টেন্সটা কি সবাই বুঝতে পেরেছি। জি, বুঝতে পারছি। তা আমার ছাড়া বাকিরা রেসপন্স কেন করে না শুনি। বুঝতে পারছি। আচ্ছা, সবাই রেসপন্স করতে হবে। এখন হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন একটি কাল যা বোঝাতে অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলমান ছিল, মানে অতীতে কোনো কাজটা হয়েছিল কিন্তু সেটা এখনো কি সেটা চলমান, তখন সেটাকে কি বলবো আমরা, তখন সেটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন আমরা কিভাবে বুঝবো, একটা সাবজেক্ট, একটা সেন্টেন্স দেখলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেটার প্রথম উচ্চারণ একটা সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে। ওয়াজ আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখছিলাম কি, আমরা বি ভার্ব গুলো থাকবে, বি ভার্ব গুলো এম, এম ইজ, ওয়াজ ওয়্যার, এগুলোকে বি ভার্ব বলে। তো কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি সেখানে একটা এম থাকবে অথবা এম ইজ আর থাকবে, আমরা এম অথবা ইজ অথবা আর থাকবে। আর হচ্ছে যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়্যার থাকবে। তো হচ্ছে এগুলোকে বি ভার্ব বলে, প্লাস কি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি, আইএনজি পরে কি হবে, অবজেক্ট হবে। তাহলে চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি। আই ওয়াজ স্টাডি এট 8 p.m, রাত 8টায় আমি পড়াশোনা করেছিলাম। তাহলে কখন করেছিলাম, রাত 8টায় আমি পড়াশোনা করেছিলাম। আই ওয়াজ স্টাডিং এট 8 p.m, আমি রাত 8টায় পড়াশোনা করেছিলাম। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, কন্টিনিউস করা হয়েছে, এট 8 p.m, মানে হচ্ছে এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে হচ্ছে যে একটা সেন্টেন্সকে কখন আমরা এটা প্রেজেন্ট, সরি, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরবো, যখন একটা সাবজেক্ট থাকবে, অথবা ওয়াজ থাকবে, সরি, ওয়াজ অথবা অয়ার থাকবে, এরপরে কি থাকবে, ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট থাকবে। তাহলে কি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে কাজটি অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলমান, যেমন শি ওয়াজ কুকিং, সে কি রান্না করছিল, অয়েন আই কল্ড হার, যখন তাকে আমি কি করেছিলাম, কল করেছিলাম, তখন সে কি করছিল, রান্না করছিল। তাহলে কি কাজটা কি চলমান, আমরা কি বুঝতে পেরেছি, কাজটা হচ্ছে চলমান।
অতীতে হয়েছে কিন্তু হচ্ছে কি সেটা হচ্ছে চলমান। আমি কি তাকে কল করেছি যখন শি ওয়াজ কুকিং, যখন সে রান্না করছিল, হ- যখন সে হয়েন আই কলড হার, আমি তাকে কি করেছিলাম, ফোন করেছিলাম, কল করেছিলাম। আমি যখন তাকে কল করেছিলাম তখন সে কি করতেছে, রান্না করছিল। ঠিক আছে। তারপর হচ্ছে দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ কি তারা মাঠে ফুটবল খেলছিল। এখানে হচ্ছে যে কোনো একটি কাজ, একটা মানে হচ্ছে যে অতীতে হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে, সেটাকে বুঝাইলে তখন আমরা কি বলবো, তখন হচ্ছে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা দেখে বুঝতে পেরেছি সেখানে হচ্ছে যে দে আর এ প্লাই ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ তারা কি মাঠের মধ্যে খেলাধুলা করছে। এবং ব্যবহার আমরা কখন কখন ব্যবহার করবো, কোথায় ব্যবহার করবো একটু দেখি। অতীতে কোনো নির্দিষ্ট সময় চলমান কাজ বোঝাতে তখন কি হয়, প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন at 9 p.m. she was watching a movie, অর্থাৎ কে রাত 9টায় সে কি সিনেমা দেখছিল। রাত 9টায় সে সিনেমা দেখছিল, কাজটা কি অতীতে হয়েছে, এখনো কিন্তু চলমান, দেখছিল। ঠিক আছে। অতীতে দুটি কাজের মধ্যে একটি চলমান, অন্যটি ঘটেছে, তখন সেটা কি হয়, তখন সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই ওয়াজ স্লিপিং হোয়েন দ্য দ্য ফোন রিং, যখন কি কল বাজতেছিল তখন আমি কি করছিলাম, ঘুমিয়েছিলাম। তাহলে হচ্ছে পরিবেশ বা পটভূমি বর্ণনা করতে কি, পরিবেশ অথবা কোনো একটা পরিবেশ অথবা পটভূমি এটা বর্ণনা করতে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই ওয়াজ সরি ইট ওয়াজ এ রেইনিং, বৃষ্টি হচ্ছে, অ্যান্ড দ্য উইন্ডস অফ ব্লোয়িং, এবং কি বাতাস বইতেছে, বৃষ্টিও হচ্ছে বাতাসও বইছে। তাহলে এখানে কি একটা ঘটনার সাথে অতীতে দুইটা কাজ একসাথে চলছে, বৃষ্টিও হচ্ছিল আবার কি বাতাসও বইছিল, দুইটা কিন্তু কাজ একসাথে চলতেছে। তাহলে আজ আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, আপু এত কিছু তো মনে রাখতে পারবো না, একটু ইজি ভাবে বলে দেন। আপু, রেকর্ডটা অফ করে দিয়ে এই যে 1 মিনিট আছে, অফ হয়ে যাবে এটা। আচ্ছা ঠিক আছে। আবার এটা এই রুমটাই স্টার্ট দিয়ে না, ওই লিঙ্কে আমরা আবার ঢুকতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্টপ করে দেন, না হলে পাওয়া যাবে না রেকর্ড। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি। প্রথমেই শর্ত হচ্ছে যে ওয়াজ ওয়্যার, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস সময় হচ্ছে যে এম ইজ আর, আর হচ্ছে ফার্স্টে হচ্ছে কি ওয়াজ ওয়্যার, তাহলে একটা সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে, এগুলোকে বি ভার্ব বলে। ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকলেই আমরা বুঝে নিব যে এটা ফার্স্ট কন্টিনিউয়াস, মানে হচ্ছে যে অতীতকালে হয়েছে, নির্দিষ্ট সময়কে বোঝাবে এবং কাজটি এখনো চলমান আছে, এমন থাকলে কি হয়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা কি সবাই কি বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, জি, বুঝতে পারছি। আমার স্ক্রিনটি কি দেখা যাচ্ছে নাকি আমি নিজেই দেখতেছি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আ- ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে গিয়ে ফার্স্ট পারফেক্ট টেন্সটা পড়বো। ফার্স্ট পারফেক্ট টেন্স কাকে বলে, যখন এমন একটি কাল যা বোঝাচ্ছে অতীতের কোনো কাজ অন্য একটি অতীতের কাজ আগে সম্পূর্ণ হয়েছে, মানে কি এটা হচ্ছে যে অতীতে কোনো একটা কাজ হয়েছে, সেটাকে বোঝাতে অতীতের কোনো একটি কাজ অন্য একটি অতীতের কাজের আগে সম্পূর্ণ হয়েছে, মানে একটা কাজের আগে আরেকটা হয়ে গেছে, তখন সেটাকে কি বলে, সেটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। একটা সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে হ্যাড থাকবে এখানে, আর প্রেজেন্ট কন্টিনিউ সরি প্রেজেন্ট পারফেক্টের সময় হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর শুধু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে শুধু হ্যাড থাকবে। ফার্স্ট পারপোর্টের ক্ষেত্রে একটাই থাকে, হ্যাডটা। তাহলে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা হ্যাড থাকবে, বার্বের কি ফার্স্ট পার্টিসিপল হবে, যে টেন্সটা হবে সেটা বার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট থাকবে। এখানে বি3 মানে কি, বি3 মানে হচ্ছে বার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন হচ্ছে যে গিয়ে আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, আই হ্যাড ইটেন বিফোর হি কাম, অর্থাৎ সে আসার আগে আমি কি করছিলাম, আমি সে আসার আগে কি ভাত খাচ্ছিলাম। তাহলে দুটি ঘটনা করছে না, সে আসার আগে আমি ভাত খাচ্ছিলাম, আই হ্যাড ইটেন আমি খাচ্ছিলাম, বিফোর হি কাম অর্থাৎ সে আসার পূর্বে কি করতেছিলাম, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে হচ্ছে কি এখানে দুইটা ঘটনা একটার আগে একটাকে বোঝাচ্ছে। যেমন সে আসার আগে আমি ভাত খাচ্ছি, তাহলে এখানে আমরা ফার্স্টে এক্সাম্পলে বলেই ফেলছিলাম যে ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কোনো একটা কাজ অন্য একটা কাজের আগে সম্পূর্ণ হয়ে গেছে, তখন সেটাকে কি বলে, তখন সেটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স বলে। আরেকটা এক্সাম্পল দিই, হি হ্যাড লেফট দ্য অফিস হোয়েন আই কল্ড, অর্থাৎ যখন আমি কি করেছিলাম, তাকে কল করেছিলাম, সে কি অফিস ছেড়ে চলে গিয়েছে। আমরা আরেকটা এক্সাম্পল দিই, দে হ্যাড কমপ্লিট দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, অর্থাৎ তারা কি ডেডলাইনের পূর্বে কি
প্রজেক্টটা শেষ করে ফেলেছে, অর্থাৎ প্রজেক্টের কাজটা কি পরিপূর্ণ করে ফেলেছে। এখন আমরা আর একটু ডিটেলসে করি। যেমন হচ্ছে দুটি ঘটনা বোঝাতে যেখানে একটি আগে হয়েছে, যেমন হি হ্যাড গন আউট বিফোর দ্য রেন স্টার্ট, অর্থাৎ সে বাইরে যাওয়ার পরে কি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ সে যখন বাইরে চলে গেছে, বাইরে যাওয়ার পরে কি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। তাহলে অতীতকালে দুটি ঘটনার একটির আগে আরেকটা ঘটছে, একটা ঘটনার আগে কিন্তু আরেকটা ঘটছে। যেমন হি হ্যাড গন আউট বিফোর দ্য রেইন স্টার্ট, অর্থাৎ সে বাহিরে যাওয়ার পরে কি, সে বাহিরে যাওয়ার আগে কি শুরু হয়েছিল, বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে হচ্ছে অতীতের কোনো ঘটনার একটির আগে অন্যটি শেষ হয়েছে। যেমন উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, অর্থাৎ গাড়ি এসে পৌঁছান, বাচ্চা পড়ে গেল বলে এবার চিল্লা দিতে হয় সবগুলো। আচ্ছা সরি, বাবুটা পড়ে গেছে তো সেজন্য চিৎকার মারছে। আপনার কি নয়েস হচ্ছে বেশি নাকি, ডিস্টার্ব ফিল করতেছেন? না আপু, না, কোনো নয়েজ হচ্ছে না তো একদমই। আচ্ছা, ওই বাবুটা পড়ে গেছে তো ব্যথা পাইছে। আচ্ছা, অতীতে একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়ে গেছে, তখন সেটা কি বলে, পারফেক্ট, সেটাই কি বলে, পাস্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে হচ্ছে যে উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, অর্থাৎ ট্রেন এসে পৌঁছানোর আগে কি আমরা কোথায় চলে গেছি, আমরা স্টেশনে গিয়ে পৌঁছে পৌঁছে গেছি। ট্রেন আসার আগেই কি আমরা স্টেশনে পৌঁছেছিলাম, ঠিক আছে। তাহলে কোনো কিছু করার অভিজ্ঞতা বোঝাতে, যেমন আই হ্যাড নেভার সিন সাচ এট বিউটিফুল প্লেস, আমি কখনো এত সুন্দর একটা জায়গা দেখিনি, মানে কোনো একটা অভিজ্ঞতা বোঝাতে তখন কি হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, এত কিছু আমরা মনে রাখতে পারবো না তো, তাহলে হচ্ছে আমরা কিভাবে বুঝবো, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি হবে, হ্যাড হবে, অবশ্যই কিন্তু হ্যাড হবে, হ্যাড ছাড়া অন্য কিছু হবে না। তারপর হচ্ছে বারবার কি থাকবে, ফার্স্ট ফর্ম থাকবে, বারবার ফার্স্ট ফর্ম, এরপরে হচ্ছে কি অবজেক্ট থাকবে। এখন অনেকে বলতে পারেন বি থ্রিটা মানে কি, বারবার ফার্স্ট ফর্ম আর বি থ্রি একই কথা, সেজন্য হচ্ছে যে শুধু বি থ্রি দিলে হয়তো নাও বুঝতে পারেন, সেজন্য সেটার সাথে আমি ফার্স্ট পার্টিসিপলটাও বুঝাইছি। তাহলে কি আপনারা বুঝতে পেরেছেন যে অতীতকালে কোনো একটা ঘটনা হওয়ার আগে আরেকটা ঘটনা যখন ঘটে তখন কি হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এটা মনে রাখার কৌশল হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, পাস্ট পার্টিসিপল হবে, প্লাস অবজেক্ট থাকবে। সবাই কি ক্লিয়ার ধরতে পারবেন তাহলে? ইয়েস। আচ্ছা, ইয়েস, ক্লিয়ার। ঠিক আছে। তা এখন হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এমন একটি কাল যা বোঝানো অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ একটানা চলছিল এবং হয়তো তা থেমেছে বা চলছিল, মানে কোনো একটা কাজ একটানা হয়ে গেছে নির্দিষ্ট একটা সময়ে। এখন এটা মাথায় ঢুকতেছে না, বুঝতেছে না, চলেন এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে যে হ্যাড বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে, সাথে নির্দিষ্ট একটা সময়কে সিন্স অথবা পর নির্দিষ্ট একটা সময়কে নির্দেশ করবে। তাহলে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার হিসেবে আমরা একটু বুঝি। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার বিফোর হি অ্যারাইভ, সে পৌঁছানোর আগে আমি কি করছিলাম, 2 ঘন্টা যাবত পড়েছিলাম। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার বিফোর হি অ্যারাইভ, অর্থাৎ সে পৌঁছানোর আগে আমি 2 ঘন্টা যাবত কি পড়াশোনা করেছিলাম। তাহলে কি আমরা এখানে এক্সাম্পলের মধ্যে চলে আসছে, মানে অতীতকালে কোনো একটা ঘটনা হওয়ার আগে আরেকটা ঘটনা ঘটেছে, কিন্তু এটা এখনো চলমান, এটা হচ্ছে কন্টিনিউস, এটা চলমান। কন্টিনিউস শব্দটাই হচ্ছে, আমরা জানি যে কন্টিনিউয়াস শব্দের মানে হচ্ছে চলমান। তাহলে কি আই হ্যাড বিন রিডিং রিডিং ফর 2 আওয়ার বিফোর হি অ্যারাইভ, অর্থাৎ সে পৌঁছানোর আগে কি আমি 2 ঘন্টা কি করেছিলাম, সে পৌঁছানোর আগে আমি 2 ঘন্টা ধরে কি বই পড়ছিলাম। এখানে নির্দিষ্ট একটা সময়কে বোঝাই হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আই হ্যাড বিন ওয়াকিং সিন্স মর্নিং, আমি কি সকাল ধরে কি করতেছি, কাজ করতেছিলাম। আই সরি সরি, এখানে আই না, দে হ্যাড বিন ওয়াকিং সিন্স মর্নিং, অর্থাৎ তারা কি সকাল ধরে তারা কি করতেছে, কাজ করতেছে, একটা নির্দিষ্ট সময়কে বুঝেছে, সকাল ধরে তারা কাজ করতে ছিল। তারপর শি হ্যাড বিন ক্রাইং ফর এ লং টাইম, সে লম্বা সময় ধরে কি করতেছিল, কান্না করতেছিল, অথবা সে অনেকক্ষণ ধরে কি করতেছিল, কান্না করতেছিল। এখানে একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। কখন ব্যবহার করি, অতীতে একটি কাজ একটানা চলছিল এবং অন্য একটি কাজের আগে শুরু হয়েছিল, তখন সেটাকে কি বলে, সেটাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। হি হ্যাড বিন স্লিপিং হোয়েন দ্য স্টর্ম হিট, অর্থাৎ কি এটা হচ্ছে যে ঝড় আঘাত আনার আগে কি, আঘাত আনার আগে কি সে ঘুমিয়েছিল। যখন সে একটা কি একটা ঝড় যখন আঘাত এনেছিল এর আগে সে কি ছিল, সে ঘুমের মধ্যে ছিল। ধরেন হচ্ছে যে রাতে বৃষ্টি হচ্ছিল, আমি তখন ঘুমিয়েছিলাম, এরকম একটা এক্সাম্পল আর কি। একটা ঝড় আঘাত আনার আগে কি
স্টর্ম হিট এটার অর্থ হচ্ছে যে আঘাত আনা, মানে বৃষ্টি যখন বৃষ্টি কি আঘাত এনেছিল, ঝড় যখন আঘাত এনেছিল তখন সে ঘুমিয়েছিল। হি হ্যাড বিন স্লিপিং হোয়েন হি স্টর্ম হিট, যখন কি একটা ঝড়ের আঘাত এসেছিল সে তখন ঘুমিয়েছিল। কাজের সময়কাল বুঝাতে, মানে কাজের সময়কাল বুঝাতে, যেমন উই হ্যাড বিন ওয়েটিং ফর 30 মিনিটস, অর্থাৎ কি আমরা 30 মিনিট যাবত অপেক্ষা করেছিলাম। তাহলে কি সবাই কি ক্লিয়ার? হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি রকম, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর থাকবে হ্যাড বিন এর পরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, নির্দিষ্ট একটা সময়কে সিন্স অথবা পর, নির্দিষ্ট ধরে যাবত এরকম একটা শব্দকে বুঝালে তখন কি সেটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অতীতকালে ঘটছে। দুটো কাজ অতীতকালে একসাথে ঘটছে কিন্তু এখনো চলমান আছে, তখন সেটাকে কি বলে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জি, বুঝতে পারছি। আমি আর আর একটা শীট দিব, দেখেন কতগুলো শীট দিতে হচ্ছে, আর একটা শীট দিব, ওখানের মধ্যে আহ 3টা টেন্সের উপরে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে। আপনারা সেগুলো অবশ্যই 1 উইক পড়া দিব, অবশ্যই সেটা পড়তে হবে। প্রতিদিন 1 ঘন্টা পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন। আপনারা লিখলে কি হবে জানেন? আপনার সেটা মেমোরিতে সেট হয়ে যাবে, মেমোরিতে যেটা সেট হয়ে যাবে, প্লাস কি আপনার মনে রাখতে পারবেন। এরপর হচ্ছে আপনার যে বানানগুলা, এগুলা কিন্তু ইয়া হবে। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে অনেকেই কিন্তু আমরা ক্যান কুডটা বুঝতে পারি না, ঠিক আছে? আমরা হচ্ছে ক্যানের ব্যবহার আর কুডের ব্যবহার দেখবো। ক্যানটা কখন ইউজ করা হয়? আমরা যখন তুই তুকারি করে কাউকে কিছু বলি তখন ক্যান ইউজ করা হয়। যেমন আমরা তুই তুকারি করে কাকে বলি? আমাদের সমবয়সী অথবা আমাদের ছোট যারা আছে তাদেরকে বলে। এখন কুড আমরা কোথায় ব্যবহার করব? যখন আমরা বাহিরে কারোর সাথে কথা বলতেছি, আমরা কি বাহিরে গিয়ে বলতে পারো ক্যান আই গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার? এটা মানে কি তুই কি আমাকে 1 গ্লাস পানি দিতে পারবি? তো আমরা যখন বাহিরে কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবো, এটাতে বলতে পারবো না, আমরা বলবো কুড ইউ প্লিজ গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার। আমরা এরকম বলতে পারবো যে আপনি কি আমাকে 1 গ্লাস পানি দিবেন, এটা বলতে পারি। আমরা কি বাহিরে গিয়ে তো কোনো মানুষকে বলতে পারবো না যে তুই এটা করে। তো যখন আমরা স্পোকিং ইংলিশের ক্ষেত্রে ক্যান মানে হচ্ছে তুই তুকারি করে বলা, আমাদের ছোট যারা আছে তাদেরকে আমরা ক্যান ইউজ করব, অথবা হচ্ছে গিয়ে মানে অপরিচিত মানুষের সাথে আমরা কুডটা ব্যবহার করব। সেটা আমাদের বাহিরে তো অপরিচিত মানুষ, বাহিরে সব মানুষের সাথে। আর যখন আমাদের পার্সোনাল কারোর সাথে কথা বলবো, নিজেদের সমবয়সীদের সাথে কথা বলবো, আত্মীয়দের সাথে কথা বলবো ছোট আমাদের থেকে, তখন আমরা ক্যানটা ব্যবহার করব। আর আমরা কি বুঝতে পারছি ক্যান কোথায় ব্যবহার করব, কুট কোথায় ব্যবহার করব? কুট হচ্ছে যে কুট সম্মান দেখায় বলতে গেলে কুটটা ব্যবহার করা হয়। সবাই কি ক্লিয়ার ক্যান কুট কি? ইয়েস। এখন ক্যানতে একটা এক্সাম্পল দিই। ক্যান ইউ হেল্প মি প্লিজ? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ কাম টু দ্য, এখানে সরি, ক্যান ইউ কাম টু দ্য পার্টি টুমোরো? তুমি কি কালকের কি পার্টিতে কি করবা, অংশগ্রহণ করবা? পার্টিতে কি আসবা? তখন এটা কি তুই তুকারি হয়ে যাচ্ছে। এখন আপনার কুডের ব্যবহারটা কি? কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো? আপনি কি জানালাটা খুলতে পারবেন? তখন সেটাকে সম্মানার্থ বুঝাচ্ছে। যখন আমরা বাইরে যাব অথবা বড়দেরকে বলবো তখন আমরা কি ব্যবহার করব? কুড ব্যবহার করবো। কুড আই ব্রো ইউর বুকস ফর এ ডে? আপনার বইটা কি একদিনের জন্য দেওয়া যাবে? তারপর হচ্ছে শি কুড রিড বুকস ফর আওয়ার। আচ্ছা, এই এক্সাম্পলটা কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে? এটা কেটে দিই আমি। কুডটা কিন্তু ফার্স্ট টেন্সে হয়, এক্সাম্পলটা এখানে মানাচ্ছে না, সো আমি দিচ্ছি। তারপরে হচ্ছে যে কুড উই মিট অ্যাট 5 p.m., অর্থাৎ আমরা কি বিকাল 5টায় দেখা করতে পারি? এখানে পিএমটা মানে হচ্ছে যে আমরা বিকালকে বোঝাই, তাহলে কুড উই মিট অ্যাট 5 p.m., আমরা কি বিকাল 5টায় দেখা করতে পারি? এটা কিন্তু তাহলে আমরা হচ্ছে ক্যানটা ব্যবহার করব আমাদের ছোট যারা তাদের সাথে। তারপর হচ্ছে আমাদের সমবয়সী যারা তাদেরকে আমরা আদর করে অথবা তুই তোকারি অর্থে আমরা ক্যানটা ব্যবহার করবো। ক্যানের অর্থটাই হচ্ছে কাউকে তুই তোকারি করে কথা বলা। আর কুটটা হচ্ছে যে কাউকে রেসপেক্ট করতে গিয়ে আমরা কুটটা ইউজ করে ফেলি, ঠিক আছে? তো সবাইকে ক্লিয়ার ক্যান আর অথবা কুট কোথায় কোথায় ইউজ করবেন? জি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে যে Salam. I'll describe the importance of learning English. Firstly, we need to understand the importance of English in our daily life. To begin with, English is an international language. Secondly, it helps us to communicate globally. For a while, think about how many people use English around the world. Actually, it is the language of the internet, science, and business.
Generally, companies want employees who can speak English fluently. Furthermore, if you do care about your career growth, you must improve your English. In order to succeed in freelancer or online jobs, English is needed. To be honest, without English, it is hard to deal with international clients. As a matter of fact, English increases our confidence. Naturally, when we speak clearly, people respect us. But also, it helps in higher education. For example, most research papers are in English. In this regards, a student should focus on learning it properly. Come what may, never stop practicing English. Indeed, practice makes a person perfect. Moreover, English is used in social media, movies, and songs. Thus, we can enjoy global client easily. On the whole, English opens many opportunities. In the same way, it connects us with the world. Therefore, everyone should learn English sincerely. Finally, remember that learning English does not mean leaving your mother tongue. Rather, it adds a new skill in your life. Anyhow, keep learning and never lose hope. As you know, success comes to those who try continuously. Thank you. Okay,